একটা কোয়ার্টার পাউন্ড পাউরুটি আধখানা করে আমরা খেতাম। এই প্রত্যাখ্যান নিতে তখন আমি শিখিনি। ওই ভিক্ষুকরা আমার শিক্ষক, ওই বড় বড় কবি সাহিত্যিকরা নন। সে জানে আমি প্রত্যাখ্যাত হব। আমি তখন ভেবেছি আমি ওর কাছে শিখব। আমি ইনস্ক্রিপ্ট মির কাছে খুব কৃতজ্ঞ যে তারা আমাকে আমি কার কাছে কি শিখেছি এই বিষয়ে বলবার সুযোগ দিচ্ছেন। এই পর্ব একটি নাম আমি স্থির করেছি, তা হচ্ছে প্রত্যাখ্যান। আমরা প্রত্যাখ্যান শব্দটাকে জানি এবং আমাদের প্রত্যেকের জীবনেই মানুষ কোথাও না কোথাও কারুর না কারুর দ্বারা, কখনো ব্যক্তি মানুষ দ্বারা, কখনো প্রতিষ্ঠান দ্বারা প্রত্যাখ্যাত হবার অভিজ্ঞতা আমরা বহন করি। আমরা কোথাও না কোথাও প্রত্যাখ্যাত হয়েছি প্রত্যেকেই। আপনারা যারা শুনছেন তারাও প্রত্যাখ্যান লাভ করেছেন জীবনে। আমার আজকের বিষয় প্রত্যাখ্যান মানে এই নয় যে একটি যুবক একটি মেয়েকে গিয়ে বলল যে আমার এখন তো বোধহয় তুই বলে কথা বলা হয়, আমাদের সময় তুমি বা আপনি বলা হতো। আপনাকে আমার ভালো লাগে বা আপনার সঙ্গে কথা বলতে চাই বা তোমার সঙ্গে কথা বলতে চাই, তুমি কি আমার সঙ্গে একদিন কথা, তখন সেই মেয়েটি তাকে ফিরিয়ে দিল। আর মেয়েদের ক্ষেত্রে এটা খুব কমই হতো যে কোনো মেয়ে কারুর কাছে যাচ্ছে এবং তাকে কোনো পুরুষ, কোনো যুবক ফিরিয়ে দিচ্ছে। এটা মেয়েদের ক্ষেত্রে যখন আমার যখন কৈশোর বা প্রথম তারুণ্য বা মধ্য যৌবন, তখন এরকম সাধারণত দেখিনি। সাধারণত পুরুষরাই প্রত্যাখ্যাত হতো। কিন্তু আমি নারী এবং পুরুষের প্রত্যাখ্যান বিষয়ে আজকে কথা বলবো না। কোনো নারীকে গিয়ে কোনো পুরুষ প্রণয় প্রস্তাব দিচ্ছে এবং প্রত্যাখ্যাত হচ্ছে, উল্টো দিকে কোনো নারী কাউকে তার ভালো লাগা জানাচ্ছে এবং প্রত্যাখ্যাত হচ্ছে। এই দিকটাতেই আমরা আজকে কথা বলবো না। আমরা কথা বলবো স্বাভাবিক প্রত্যাখ্যান নিয়ে। আমাদের জীবনে এছাড়াও অনেক রকম প্রত্যাখ্যান আছে। সেই প্রত্যাখ্যানের মুখোমুখি মানুষ কিভাবে দাঁড়ায় সে বিষয়ে আমি কতটুকু শিখেছি, কাদের কাছে শিখেছি সেটা একটু বলবো। তার আগে আমার নিজের জীবনটা একটু বলা দরকার। আমার মা ছিলেন ওই রানাঘাট বলে যে শহরটার কথা আমি এর আগের পর্বে বলেছি, ছোট একটি শহর, সেখানে একটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। আমার মা ছিলেন দুটি বিষয়ে এমএ, ইংরেজি এবং বাংলা। এবং আমার মায়ের খুব ব্যক্তিত্ব ছিল। আমার মা ওই স্কুল সম্পর্কিত যে সমস্ত আইন, হেডমাস্টার্স ম্যানুয়াল বা ইত্যাদি, এগুলো খুব ভালো জানতেন। যার জন্য আমার মায়ের কাছে অনেক অন্য স্কুলের হেডমাস্টার হেডমিস্ট্রেসরা আসতেন। তারা যে জানতে চাইতেন যে তারা কোনো সমস্যায় পড়লে কী করে। ফলে আমার মাকে সবাই সম্মান করতেন বলে আমাদের ওই ছোট শহরটায় ওই রিফ্লেক্টেড গ্লোরি যেটা বলে, যেহেতু আমরা মায়ের সন্তান, সেহেতু আমরাও খানিকটা সম্মান পেতাম। আগের পর্বে আমি বলেছি ভৃগুদা যখন সাধনকে হাসপাতালে পাঠাচ্ছেন, তখন ভৃগুদা এটা বলছেন যে এই বড়দির ছেলে, তুমি যাও তো ওর সঙ্গে। অর্থাৎ আমাকে উনি বড়দির ছেলে হিসেবেই চেনেন, মানে আমার নামটা উনি উল্লেখ করছেন না। উনি আমাকে বড়দির ছেলে হিসেবেই চেনেন এবং সেই হিসেবে বলছেন যে বড়দির ছেলে, তুমি ওর সঙ্গে যাও। আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষা পাশ করিনি এবং আমি কোনো স্কুলে পরীক্ষাই পাশ করিনি, যাকে নন ম্যাট্রিক বলে, আমি তাই। আমার ভাই পাশ করেছিল এবং তারপরে আমার ভাই কন্ট্রাক্টারির ব্যবসায় সে তার ব্যবসার চেষ্টা করতে থাকে এবং কিছু কিছু সাফল্য পায়, কিছু কিছু ব্যর্থতা পায়, সে কাজ করতে থাকে। এই সময় আচমকা আমাদের মা মারা যান এবং আমার ভাইয়ের যে ব্যবসা, সে ব্যবসা সম্পূর্ণ ডুবে যায়। আমরা খুব দারিদ্র্যের মুখোমুখি হই। তখন আমার বয়স 30-31। আমি যে নারী পুরুষদের সম্বন্ধে কথা বলবো না বললাম, এই জন্যে যারা আমার শ্রোতা তারা যেন আজ যে আমাকে যারা শুনছেন এই কার কাছে কী শিখেছি এই পর্বগুলি শুনছেন,
তারা যেন এটা ভেবে না নেন যে আমি আমার জীবনের যে নারী বা পুরুষ সম্পর্কে আমার যেসব অভিজ্ঞতা সেসব কথা বলবো না, বা আমার নিজের জীবনেও যে প্রণয় অভিজ্ঞতা কখনো কখনো হয়েছে সেই সব সম্পর্কে কখনো কিছু কিছু বলবো না, এটা যেন তারা ভেবে নেবেন না। আমি ভবিষ্যতে কখনো বলবো, অন্য কোনো পর্বে বলবো, এই পর্বে বলবো না। তা আমরা আমার মা মারা যাবার পরে আমরা আচমকা একটা ভয়ঙ্কর দারিদ্র্যের মধ্যে এসে পড়ি। আমাদের বাড়িতে গরু ছিল। গরু আমরা ব্যাংক থেকে লোন নিয়ে কিনেছিলাম। 5,000 টাকা দিলে তখন ব্যাংক থেকে গরুর জন্য লোন দেওয়া হতো। গরু মানে হচ্ছে জার্সি গরু, অর্থাৎ যে গরু অনেক দুধ দেয়, বিদেশি গরু আর কি। সেই গরুর দুধ বিক্রি করে এবং সেই গরুর যে গোবর হতো তার থেকে ঘুঁটে তৈরি করে ঘুঁটে বিক্রি করে আমাদের তখন জীবনযাত্রা নির্বাহ হতো। এমনও দিন আমাদের গেছে আমার এবং আমার ভাইয়ের, যে কোয়ার্টার পাউন্ড পাউরুটি আপনারা দেখেছেন কিনা জানি না, তখন কিন্তু হাফ পাউন্ড পাউরুটি, ফুল পাউন্ড পাউরুটি যেমন ছিল তেমনি কোয়ার্টার পাউন্ড পাউরুটি ছিল। অর্থাৎ একটা পাউরুটির 1/4 হচ্ছে কোয়ার্টার পাউন্ড পাউরুটি। একটা কোয়ার্টার পাউন্ড পাউরুটি কিনে এনে তাকে আধখানা করে সকালবেলা তার তার আধখানা আমি আর ভাই দুজনে খেলাম, রাত্রিবেলা বাকি আধখানাটা আমি আর ভাই দুজনে খেলাম। তা একটা কোয়ার্টার পাউন্ড পাউরুটি দুবেলা আধখানা করে আমরা খেতাম। এবং আমার কাজ ছিল মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দুধ পৌঁছে দেওয়া এবং ওই ঝোলায় ভরে ঘুঁটে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে ঘুঁটে পৌঁছে দেওয়া। এই যে আমাদের জীবনে এই ঘটনাটা ঘটলো, এটার আগে আমার আরেকটা কথা বলা দরকার। সেটা হচ্ছে আমি একটু আগে 69-70 সালের কথা বলছিলাম, মানে একটু আগে, মানে আগের পর্বে বলেছি 69-70 এরকম সময়কার কথা বলেছি, যে যখন আমি সাধনকে প্রথম দেখি ওই সময়টায় কিন্তু সমস্ত পশ্চিমবাংলা জুড়ে চলছিল নকশাল আন্দোলন। এবং নকশাল আন্দোলনে 71 নকশাল আন্দোলন, তখন আমি কিন্তু কবিতা লিখে চলেছি, কিন্তু আমার কোনো কবিতা আমি প্রকাশ করতে দিতে সাহস পাইনি। নকশাল আন্দোলন চলছে এবং সেটাকে তাদের ভয়ঙ্করভাবে ধ্বংস করা হচ্ছে সেসব যুবক ছেলেদের। সবই খবর আমরা পাচ্ছি। এই বরানগর গণহত্যার খবর 71 সালে এসে আমাদের কাছে পৌঁছেছে। ওদিকে দলে দলে উদ্বাস্তু এসে পৌঁছচ্ছে মুক্তিযুদ্ধের ফলে রানাঘাটে। এই সবই আমি কিন্তু চোখের সামনে দেখছি। আবার মনে হলো যে এই যে ছেলে মেয়েগুলো, তখন আমার মা বেঁচে আছেন, সে সময়কার কথা বলছি। আমার মনে হলো এই যে ছেলে মেয়েগুলো, এই যে ছেলেগুলো ঝাঁপিয়ে পড়ছে, অনেক মেয়েরাও ছিল, তরুণীরাও ছিলেন, যে ঝাঁপিয়ে পড়ছেন এবং তারা মারা যাচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন পুলিশের দ্বারা। তা আমাকে কার্ল মার্কসের যে তত্ত্ব সেইটা জানতে হবে। তা আমাদের ওখানে প্রফেসর সেনগুপ্ত বলে একজন ভদ্রলোক ছিলেন, তিনি আমার মাকে খুব সম্মান করতেন, আমার মাকে সবাই সম্মান করতেন। আমি সেই প্রফেসর সেনগুপ্তর বাড়িতে যাওয়া শুরু করলাম। প্রফেসর সেনগুপ্তর বাড়িতে একটি মেয়ে ছিল, সেই মেয়েটির নাম আমি ভুলে গেছি, প্রফেসর সেনগুপ্তর মেয়ে। সেই মেয়েটির জন্য পাড়ার অনেকেই বা অন্য জায়গার অনেকেই খুবই উৎসাহিত ছিল। তা সকলেই ভাবতো যে আমি ওই মেয়েটির জন্যই প্রফেসর সেনগুপ্তর বাড়িতে যাই। কিন্তু আমাকে দেখে ঠিক বিশ্বাস হতো না যে আমার সেই সাহস আছে, কারণ সত্যিই আমার সেই সাহস ছিল না। আমি স্কুলে 2বার ফেল করেছি, মানে তারপরে আমি ম্যাট্রিকুলেশন পাস করিনি। আমার কী করে সাহস হবে যে আমি একটি মেয়েকে গিয়ে মেয়ের সঙ্গে কথা বলবো? কথাই বলতে পারতাম না আমি। আমি ওই প্রফেসর সেনগুপ্তর কাছে যেতাম, আমার মা বলে দিয়েছিলেন যে আমার ছেলে একটু যাবে। গিয়ে আমি জানতে চাইতাম মার্ক্সবাদ বিষয়ে। ওর কাছে ডাস ক্যাপিটাল ছিল, ওর কাছে এঙ্গেলসের বই ছিল, ওর কাছে ওই লেবারের ওয়েজেস অ্যান্ড লেবার্স বই ছিল, এইসব ছিল। উনি আমাকে বোঝাতেন যে মার্ক্সবাদটা কী, এবং বোঝাতে বোঝাতে এটা বলতেন যে শ্রেণী চেতনা কী, শ্রেণী কাকে বলে, যে কী করে শ্রমের মূল্য নির্ধারণ করা হয় এবং শ্রমের মূল্য কম দেওয়া হয়,
আর একটা শ্রেণী উচ্চ শ্রেণী থাকে, একটা শ্রেণী মধ্যবিত্ত শ্রেণী থাকে, একটা শ্রেণী নিম্নবিত্ত শ্রেণী থাকে। এইভাবে শ্রেণী বোঝাতেন তিনি আমাকে। অর্থনীতি, পলিটিক্যাল সায়েন্সের লোক ছিলেন, আমাকে বোঝাতেন। আমি তার মতো, আমার মতো করে একরকমভাবে বুঝতাম তখন। এইটাকে বাস্তবভাবে আমি কী করে বুঝলাম, যখন আমার মা মারা গেলেন, তখন আমরা যখন বাড়িতে বাড়িতে গিয়ে দুধ বিক্রি করি, ঘুঁটে বিক্রি করি, সেটা প্রধানত আমিই করতাম। আমার ভাই ওই কন্ট্রাক্টারে কিছু কাজ টাজ পাওয়া যায় কিনা সেই জন্য সে অন্য জায়গায় যেত। তারপর বিচালি নিয়ে আসতাম ভ্যান রিক্সায় করে, ভ্যান রিক্সার পেছনে বসে বিচালি নিয়ে আসতাম গরুর খাবার। এই যে আমাদের একটা বদল হয়ে গেল জীবনের, এইটাতে আমি স্পষ্ট বুঝতে পারলাম অন্য মানুষদের আমাদের সঙ্গে ব্যবহার, আমাদের সঙ্গে কথা বলা, আমাদের সঙ্গে আচরণ সবটাই পাল্টে গেল। এইখানে আমি বুঝলাম যে আমার শ্রেণীর অবনমন ঘটেছে। অর্থাৎ আমি যে শ্রেণীতে ছিলাম আমার মা যখন বেঁচে ছিলেন, সেইখান থেকে আমি যে এই গরুর দুধ বিক্রি করি, ঘুঁটে বিক্রি করি, বিচালি নিয়ে আসি, এই যে কাজটা করি, এর ফলে শ্রেণীর দিক দিয়ে আমি অনেকটা নিচের দিকে চলে গেলাম। আমি ঘুঁটে নিয়ে একটা বাড়িতে যাচ্ছি, দু হাতে দুটো ঘুঁটের ঝোলা নিয়ে যাচ্ছি। তা একটা বাড়ি থেকে একজন বাড়ির গৃহবধূ বললেন, কাকিমা, তিনি বললেন যে আমাদের আর এটা লাগবে না। তখন সব শহরে গ্যাস আসতে শুরু করেছে, গ্যাস ওভেন আসতে শুরু করেছে। আমরা গ্যাস ওভেন নিয়েছি, আমাদের ঘুঁটে লাগবে না। ফিরে এলাম। তারপরে তার পাশের বাড়িটায় দিতাম। দুদিন পরে সেই পাশের বাড়ির গৃহবধূও বললেন, আমাদের বাড়িতেও গ্যাস এসে গেছে, আমাদের ঘুঁটে লাগবে না। এবার যখন বাড়ি এলাম তখন আমার ভাই বলল, তুই পরের বাড়িটাই দেখলি না কেন, তারা ঘুঁটে নেবে কিনা? পরের বাড়িটায় গিয়ে যে দেখতে হবে, এই সেন্সটা আমার ভিতর তৈরি হয়নি। এবং অনেকেই তখন যে তাদের যে ঘুঁটে দরকার নেই বা এইটা এমনভাবে বলতেন যেটার মধ্যে একটা প্রত্যাখ্যান ছিল, যে না, এটা দরকার নেই, ওসব দরকার নেই। মানে এভাবে বলা যায়, ভাই আমাদের তো ঘুঁটের দরকার নেই, ওটা লাগবে না। প্রথমজন যে কাকিমা যিনি বলেছিলেন যে আমাদের তো গ্যাস এসে গেছে, ঘুঁটের আর আমাদের দরকার নেই, তুমি আনিও না। এটা একরকমভাবে বলা। এটা তো না, ওগুলো দরকার নেই, ওগুলো দিয়ে কী হবে, আমাদের গ্যাস আছে তো। এ আরেক রকমভাবে বলা। এটা হচ্ছে প্রত্যাখ্যান, স্পষ্ট প্রত্যাখ্যান। এই প্রত্যাখ্যান নিতে তখন আমি শিখিনি। এরপর আমার জীবন প্রত্যাখ্যান নিতে নিতে চলবে, সে অন্য কাহিনী, আমি বলবো না, এখন বলছি না। আমি ভাবলাম প্রত্যাখ্যান কী করে নিতে হয়, তা কী করে শিখবো, কীভাবে শিখবো। একই সঙ্গে আমরা কিন্তু তখন দুই ভাই, বিশেষত আমি একা, আমার ভাইয়ের সঙ্গে কলকাতায় আসতাম। কলকাতায় আসতাম কেন? বিনা টিকিটে কলকাতায় আসতাম। তখন আমাকে একদিন নৈহাটিতে 3 ঘন্টা রেল হাজতে থাকতে হয়েছে বিনা টিকিটে আসার জন্য। রেল হাজত ওই প্রথম আমি দেখলাম যে সেখানে কীরকম হয়। বিনা টিকিটে কলকাতায় আসতাম, এসে বিভিন্ন জায়গায় ঘুরতাম। মায়ের প্রভিডেন্ট ফান্ড, মায়ের গ্র্যাচুইটি কী করে পাবো, তখন আমি জানতে শিখলাম যে এই যে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি যেগুলো আটকে আছে, সেগুলো দেওয়ার জন্যে মানুষকে টাকা দিতে হয়। তারা বলে আমরা পান খাওয়ার জন্য কিছু পেয়ে থাকি, আপনার ফাইলটা কী করে মুভ হবে, আপনি আপনি তো আমাদের দিকে তাকাচ্ছেনই না, এইভাবে কথা বলে তারা। এইটার মানে যে তারা কিছু টাকা পয়সা চান, সেটা তখনও বুঝতাম না। কিন্তু কলকাতায় আমি যেতাম, কলকাতায় গিয়ে আমি তাকিয়ে থাকতাম রাস্তায় ভিক্ষুকদের দিকে, এখনও তাকিয়ে থাকি। এখন বাড়িতে বসে আছি, বাড়ি থেকে বেরোতে পারি না, ওই অসুখ করেছে বলে। কিন্তু কিছুদিন আগেও আমি যখন অক্সফোর্ডে, এখন কলকাতায় আমার প্রতিষ্ঠা হয়েছে সাহিত্যিক হিসেবে, লোকে আমায় জানে যে আমি একজন কবি সাহিত্যিক। আমি অক্সফোর্ডে কোনো বই উদ্বোধন করতে গেছি, কোনো একটা সেমিনারে গেছি, অক্সফোর্ড বুক স্টোরে, পার্ক স্ট্রিটে। আমি বেরিয়ে এসে আমি তাকিয়ে থাকতাম রাস্তার ভিক্ষুকদের দিকে। আপনারা কখনো ভিক্ষুকদের দিকে তাকিয়ে থেকেছেন? ভিক্ষুকদের দিকে দেখবেন তাদের মুখে না প্রত্যাখ্যাত হওয়া, মানে তারা রিজেকশনটা কী করে নিতে হবে, রিফিউজালটা কী করে নিতে হবে, তারা না শিখে যায়।
সামনে দিয়ে একের পর এক তরুণ তরুণী চলে যাচ্ছে, মানুষ চলে যাচ্ছে, তাদের এক একজনের পোশাক যা, সেই পোশাকের যা দাম, তাতে তাদের সারা বছরে খাওয়া দাওয়া চলে যায়। সেই ভিক্ষুক রাজার রাস্তার পাশে বসে আছে, হাত তুলে বসে আছে। আগেকার দিনে লোকে আধুলি দিত, কয়েন দিত, এখন 10 টাকার নোট দেয়। বেশিরভাগ লোকই দেয় না। যে দেয় না তাতে তাদের মুখে কোনো দাগ পড়ে না। আবার যে দেয়, আগেও তারা কত টাকা দিল সেটা টাকাটা দিকে তাকায়, তারপর ওই দিকে তাকিয়ে একবার মাথাটা এরকম করে আবার তারা পরের লোকজনের দিকে হাত তোলে এবং পরের জন তোকে না দিয়ে চলে যায়। এবং দিন একের পর এক লোকে যে 10 জন লোক চলে গেল, একাদশ ব্যক্তি হয়তো তার হাতে একটু টাকা দিল, ওই যে 10 জন লোক চলে গেল তার মুখের কিন্তু কোনো মুখে কোনো ভাবান্তর হলো না। আরেকটা জিনিস আপনারা দেখবেন, 7 পয়েন্ট আছে পার্ক সার্কাসে, যেখানে সিগন্যালগুলো থাকে, সিগন্যালগুলো ক্রস করে ভিক্ষুকরা যান, ভিক্ষুকরা সিগন্যালগুলো ক্রস করে যান, তারা এসে গাড়ির দরজায় হাত পাতেন। আমি 2-3 জন বৃদ্ধাকে দেখেছি, তাদের অনেক বয়স হয়ে গেছে, তারা লাঠি নিয়ে কুড়িয়ে চলছেন, শরীর খারাপ, তারা হয়তো 2-3টে জায়গায় তো রিফিউজড হয়েছেন, প্রত্যাখ্যাত হয়েছেন, তারপর তারা একটা অভিশাপ উচ্চারণ করেছেন, তোদের ভালো হবে না, ঠাকুর সব দেখবে, এরকম বলে উঠেছেন তারা। কিন্তু সেটা তারা বলেছেন তখন তাদের বয়স অনেক বেশি, তাদের স্বাস্থ্য অত্যন্ত খারাপ, তারা লাঠি হাতে চলছেন, হয়তো খেতে পাননি সারাদিন, তখন সেই ক্ষোভ থেকে বলেছেন। তো বেশিরভাগ ভিক্ষুককে আপনি দেখবেন তাদের দিকে তাকিয়ে তাদের মুখের মধ্যে কোনো তারা রিফিউজাল নিতে প্রস্তুত, তারা প্রত্যাখ্যান নিতে প্রস্তুত। ওই ভিক্ষুকরা আমার শিক্ষক, তারা আমায় বুঝিয়েছে। আর আমার যখন প্রথম কবিতা বেরোতে শুরু করলো, আমার সঙ্গে কবিদের আলাপ হতে শুরু করলো, নবীন নবীন কবিদের আলাপ হতে শুরু করলো, পরে তো বড় কবিদের সঙ্গেও আলাপ হলো। তা নবীন কবিদের মধ্যেও আমি এটা দেখতাম, তখন তারা আমারই মতন নবীন, তারপর আস্তে আস্তে তারাও প্রতিষ্ঠিত হলো। সেটা হচ্ছে কেউ যদি তাদের লেখা না নেয় বা তাদের সম্পর্কে ভালো কথা না বলে, তাদের সম্বন্ধে ভালো কথা না লেখে, তাহলে তারা অত্যন্ত ক্রুদ্ধ হয়। তারা মনে করে ওই লোকটি খারাপ, তাদের লেখার মধ্যে কোনো ভালো জিনিস আছে। ওই সাধনের মতন, স্যার কোনখানে ভুল খেলছি স্যার, এইটা তাদের মনে একবারও আসে না। সবাই সাধনের মতন, মানে সাধন সাধন একটাই হয়, ওই জন্যে সাধনের কাছ থেকে শিখে রেখেছি আমার সঙ্গে। এবং তারা কিন্তু সত্যত শিক্ষিত কবি, মানে তারা জীবনে কিন্তু প্রচণ্ড বড় প্রতিষ্ঠা পেয়েছেন। কেউ কলেজে পড়ান, কোনো বড় চাকরি করেন, ইনকাম ট্যাক্সে চাকরি করেন, কি কোনো অফিসার, এই ধরনের মানুষ তারা। কেউ এসডিও, কেউ ইয়ের সেক্রেটারি, ওই আপনার রাইটার্স বিল্ডিংয়ের সেক্রেটারি। তাদের রচনার সম্পর্কে কোনো নঙর্থক কথা, কোনো বিরুদ্ধ কথা তারা সহ্যই করতে পারেন না। মানুষ তো দোষে গুণে মানুষ, একমাত্র ঈশ্বর যাকে আমরা দেখিনি, সেই ঈশ্বরের কোনো দোষ আছে কিনা আমরা জানি না, তাই তাকে আমরা ভাবি তার হয়তো কোনো দোষ নেই। তো যে মানুষ, তার ত্রুটি থাকবেই। আর যে মানুষের দ্বারা তৈরি করা শিল্প, সেই শিল্পের মধ্যেও ত্রুটি থাকবে। যে শিল্প সম্পূর্ণ ত্রুটিহীন তা একই সঙ্গে অমানবিক, কারণ মানব মাত্রেই ত্রুটিযুক্ত। মানব যদি ত্রুটিযুক্ত হয় তাহলে তার তৈরি নির্মিত শিল্প ত্রুটিযুক্ত হবে, কিছু ত্রুটি তার মধ্যে থাকবে, কিছু ভালো জিনিস থাকবে। তাহলে যে শিল্প সম্পূর্ণ ত্রুটিহীন তা অমানবিক। আমি দেখলাম যে এদের ভেতরে এরা যতই পাচ্ছেন, অনেক সম্মান পাচ্ছেন, কিন্তু ভালো চাকরি করছেন, অত্যন্ত সম্মানজনক চাকরি করছেন। তাদের যে পোশাক, সেই পোশাকের দামে একজন ভিক্ষুকের, একজন ফেরিওয়ালার সারা বছর চলে যেতে পারে, কিন্তু তারা প্রত্যাখ্যান নিতে পারেন না। হচ্ছে ওরা প্রত্যাখ্যান নিতে পারে। ফেরিওয়ালাকে আপনি ফিরিয়ে দিন, সে আপনাকে কোনো রকম, তার মুখের মধ্যে কোনো রকম ছাপ পড়বে না, সে জানে আমি প্রত্যাখ্যাত হব,
আমি তখন ভেবেছি আমি ওর কাছে শিখব। ওই ফেরিওয়ালা, ওই ভিক্ষুক, ওরা আমার শিক্ষক। আমার শিক্ষক ওই বড় বড় কবি সাহিত্যিকরা নন, যারা প্রত্যাখ্যান নিতে পারেন না। আমি প্রত্যাখ্যান নিতে পারি, কারণ আমাদের এই দেশ সে নিরন্ন মানুষের দেশ। আমাদের দেশে অধিকাংশ মানুষ নিরন্ন, তারা প্রত্যাখ্যান নিয়ে নিয়ে বাঁচে। আমি প্রত্যাখ্যান নিতে শিখব না। আমি প্রত্যাখ্যান নিতে শিখেছি ভিক্ষুকদের কাছে, ফেরিওয়ালাদের কাছে। একজন ওই পিজির কাছে একজন বয়স্ক লোককে দেখবেন, মানুষকে দেখবেন, তিনি হাতে কতগুলো সাদা খরগোশ, তুলোর খরগোশ নিয়ে ফেরি করে বেড়ান। তার কাছ থেকে কেউ কোনোদিন খরগোশ কিনেছে আজ পর্যন্ত আমি দেখিনি, কিন্তু তিনি একই রকম মুখ করে প্রত্যেকটা দোকান, গাড়ির কাছে গিয়ে অনুরোধ করেন। একমাত্র বাচ্চারা এটা বোঝে না। বাচ্চারা বেলুন বিক্রি করে, বাচ্চারা হাসি খুশিতে থাকে যে আমাকে নিল কি নিল না। আস্তে আস্তে তারা বড় হয়, তখন তাদের মুখের, বাচ্চাদের মুখের ভাবটা পাল্টে যায়। তারা জানে এরা নেবে না, এরা আমার শ্রেণী নয়, ওটা ওরা জানে। আমি ভাবি ওদের শ্রেণীকে আমি বুঝবো কী করে? আমি গাড়ি করে যাচ্ছি, আমি অক্সফোর্ডে গিয়ে সাহিত্য সম্পর্কে বক্তৃতা দিচ্ছি, আমি টুক করে অক্সফোর্ড থেকে নেমে এসে পার্ক স্ট্রিটে দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে একজন ভিক্ষুকের দিকে তাকিয়ে থাকি চুপ করে, এবং সে আমাকে একটা ক্লাস দিয়ে যায়। এখন বড় হয়েছে না, মাস্টার ক্লাস। ওই ভিক্ষুক আমাকে মাস্টার ক্লাস দিয়ে যায়। ভিক্ষুকরা, তাদের কাছ থেকে আমি শিখি কী করে প্রত্যাখ্যান শিখতে হবে, কী করে তোমাকে অপমান করলে তুমি নম্র হয়ে থাকবে, তুমি তাকে উত্তরে কিছু বলবে না, তুমি প্রত্যাখ্যান শিখবে। কারণ আজকে আমার বলার বিষয় ছিল প্রত্যাখ্যান। আমি বললাম, নারী পুরুষ নিয়ে আরেক দিন বলবো। আজকে আমার কার কাছে কী শিখেছি বলা এখানেই আমি শেষ করছি।